আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ডল এর ঋতু পরিবর্তন নিয়ে আলোচনা করব। পৃথিবী নিজ অক্ষে ঘুরতে ঘুরতে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এই যে আমরা যদি মনে করি এটা সূর্য, এটা পৃথিবী, এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এই পথে ঘুরছে। এই পৃথিবী যে এই পথে ঘুরছে, এই পথটা কিন্তু বৃত্তাকার নয়, উপবৃত্তাকার। এই উপবৃত্তাকার পথের দৈর্ঘ্য হচ্ছে 938051827 এত কিলোমিটার। আমি মনে রাখার সুবিধার্থে 3টা ডিজিট ভাগ ভাগ করে বললাম। আবার বলছি 938051827। পৃথিবী যে উপবৃত্তাকার পথে ঘুরছে, এই উপবৃত্তাকার পথে ঘোরার কারণে সূর্য এবং পৃথিবীর দূরত্ব সবসময় একরকম থাকছে না। জানুয়ারির 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত সূর্য এবং পৃথিবী সবথেকে নিকটতম অবস্থানে থাকে। এই নিকটতম অবস্থানে থাকার কারণে একে বলা হয় অনুসূর। জানুয়ারির 1 থেকে 3 অনুসূর। এবং জুলাই মাসের 1 তারিখ থেকে জুলাইয়ের 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত এই সূর্য এবং পৃথিবী সবচেয়ে দূরে অবস্থান করে। এর নাম হলো অপসূর। এই উপবৃত্তাকার পথে পৃথিবী ঘুরতে ঘুরতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের টেম্পারেচার চেঞ্জ হয়। এই টেম্পারেচার চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে পৃথিবীর সকল অংশে সূর্যের আলো সমানভাবে পড়ে না। এটাও তোমরা জানো যে এর মধ্যে ক্রিটিক্যাল হচ্ছে ঋতু পরিবর্তন। তাপমাত্রার পার্থক্য অনুসারে সারা বছরকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। এর প্রতিটি ভাগকে এক একটি ঋতু বলে। তাপমাত্রার পার্থক্য অনুসারে সারা বছরকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। আমরা জানি পৃথিবীতে 4টি ঋতু। এক হচ্ছে গ্রীষ্ম, তারপর আসছে শরৎ, তারপর আসছে শীত, তারপর আসছে বসন্ত। আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে বাংলাদেশ ষড়ঋতুর দেশ। বাংলাদেশে রয়েছে 6টা ঋতু, আর সারা বিশ্বে হিসাব করা হয় 4টা ঋতু। তাহলে আমরা কিভাবে স্মরণ করব? মানে সহজে মনে রাখার জন্য আমরা একটা ঋতু বাদ দিয়ে দিয়ে হিসাব করি। আমাদের ঋতু হচ্ছে গ্রীষ্ম, গ্রীষ্মর পর আসছে বর্ষা, আমরা এখানে বর্ষাটাকে বাদ দিলাম। তাহলে গ্রীষ্মের পরে আসলো এখানে শরৎ। শরতের পরে আমরা কি পাচ্ছি? শরতের পরে পাচ্ছি আমরা হেমন্ত। তা আমরা এখানে হেমন্ত বাদ দিলাম। হেমন্তের পরে আসছে কি? শীত। শীতটাকে নিলাম। তাহলে আমরা গ্রীষ্মের পরে একটা বাদ দিয়ে পেলাম শরৎ। শরতের পরে একটা বাদ দিয়ে পেলাম শীত। শীতের পরে আসছে কি? বসন্ত। এখন আমরা বসন্তের পর দেখছি আর কোনো ঋতু থাকছে না। যদি বসন্তকে আমরা বাদ দিই, ঋতু যেহেতু থাকছে না, যার কারণে আমরা বসন্তকে বাদ দিলাম না। তাহলে আমরা 4টা ঋতু এখানে পেয়ে গেলাম। আমরা 2টি গোলার্ধ সম্পর্কে আগেই জেনেছি, উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ। নিরক্ষরেখার উপরের অংশ হলো উত্তর গোলার্ধ এবং নিচের অংশ হলো দক্ষিণ গোলার্ধ। এখন দেখো, উত্তর গোলার্ধে যদি গ্রীষ্মকাল থাকে তাহলে আমাদের দক্ষিণ গোলার্ধে হবে শীতকাল। এখানে একটু লক্ষ্য করো, যদি আমার উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল থাকে তাহলে আমার দক্ষিণ গোলার্ধে হবে শীতকাল। এবং দক্ষিণ গোলার্ধে যদি গ্রীষ্মকাল হয় তাহলে আমার উত্তর গোলার্ধে হবে শীতকাল। একইভাবে
উত্তর গোলার্ধে যদি শরৎকাল হয় তাহলে দক্ষিণ গোলার্ধে হবে বসন্তকাল। আবার যদি দক্ষিণ গোলার্ধে বসন্তকাল হয় তাহলে উত্তর গোলার্ধে হবে শরৎকাল। এই যে উত্তর গোলার্ধে যদি শরৎকাল হয় তাহলে আমার দক্ষিণ গোলার্ধে কি হবে? বসন্তকাল। এর আগের ক্লাসে আমরা 4টা তারিখ সম্পর্কে পড়েছিলাম। একটি হলো 21 মার্চ, 21 জুন, 21 তারপর সেপ্টেম্বর, 23 ডিসেম্বর, 22। এই 4টা তারিখ সম্পর্কে আমরা বলেছিলাম। এই 21 জুন হচ্ছে সূর্য উত্তরায়ণের শেষ দিন। এই দিন সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এই লম্বভাবে কিরণ দেওয়ার ফলে উত্তর গোলার্ধে দিন বড় হয়, রাত ছোট হয়। এই 21 জুনের 1.5 মাস পূর্ব এবং 1.5 মাস পর, এই মোট 3 মাস উত্তর গোলার্ধেও উত্তাপ বেশি থাকে। এই উত্তাপ বেশি থাকার কারণে উত্তর গোলার্ধে হয় গ্রীষ্মকাল। আবার এই দক্ষিণ গোলার্ধে সূর্য তির্যকভাবে কিরণ দেওয়ার ফলে সেখানে দিন ছোট হয় এবং রাত বড় হয়। সেখানে তখন থাকে শীতকাল, যার কারণে উত্তর গোলার্ধে যদি গ্রীষ্মকাল হয় আর দক্ষিণ গোলার্ধে হবে শীতকাল। এখন আমি একটা চিত্র আঁকছি, তোমরা একটু লক্ষ্য করো। মনে করো এটা পৃথিবী, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা। রেখা এটা হচ্ছে মকর ক্রান্তি। এটা হচ্ছে কর্কট ক্রান্তি। আমরা জানি 21 জুন উত্তর গোলার্ধে বড়দিন। এই 21 জুন কর্কট ক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। এই লম্বভাবে কিরণ দেওয়ার কারণে উত্তর গোলার্ধে তাপমাত্রা বেশি থাকে, যার কারণে উত্তর গোলার্ধে সেই সময় গ্রীষ্মকাল বিরাজ করে আর দক্ষিণ গোলার্ধে শীতকাল। এরপর আমরা 23 সেপ্টেম্বরের কথা বলি। এই 23 সেপ্টেম্বর এই নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। এই নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেওয়ার ফলে 23 সেপ্টেম্বর দিন রাত্রি সর্বত্র সমান হয়। এই 23 সেপ্টেম্বরের 1.5 মাস পূর্ব এবং 1.5 মাস পর, এই মোট 3 মাস তাপমাত্রা মধ্যম থাকে। এই তাপমাত্রা মধ্যম থাকার ফলে উত্তর গোলার্ধে হয় শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে হয় বসন্তকাল। এরপর আমরা আসি 22 ডিসেম্বরের কথায়। এই 22 ডিসেম্বর এই যে মকর ক্রান্তি, এই মকর ক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। এই লম্বভাবে কিরণ দেওয়ার ফলে দক্ষিণ গোলার্ধে দিন বড় হয় এবং রাত ছোট হয়। এই 22 ডিসেম্বরের 1.5 মাস পূর্ব এবং 1.5 মাস পর, এই মোট 3 মাস দক্ষিণ গোলার্ধের উত্তাপ বেশি থাকার কারণে সেখানে গ্রীষ্মকাল হয় এবং উত্তর গোলার্ধে শীতকাল হয়। এরপর আমরা আসি 21 মার্চ। এই 21 মার্চ তারিখে সূর্য এই নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এই নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেওয়ার ফলে 2 মেরুতেই দিন রাত্রি সমান হয়। এই 21 মার্চের 1.5 মাস পূর্ব এবং 1.5 মাস পর, এই মোট 3 মাস তাপমাত্রা মধ্যম থাকে। এই তাপমাত্রা মধ্যম থাকার কারণে উত্তর গোলার্ধে হয় হচ্ছে বসন্তকাল এবং দক্ষিণ গোলার্ধে হয় শরৎকাল। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে পৃথিবীর যে
কক্ষপথ সূর্যকে কেন্দ্র করে পরিক্রমণ করছে। এই কক্ষপথটা বৃত্তাকার নয়, উপবৃত্তাকার। এই উপবৃত্তাকার কক্ষপথের কারণে পৃথিবীতে তাপমাত্রার তারতম্য ঘটছে। এই তাপমাত্রার তারতম্যের কারণে কি হচ্ছে, যে ঋতু পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা সারা পৃথিবীতে পাচ্ছি 4টা ঋতু। সেই 4টা ঋতুর মধ্যে একটা হচ্ছে গ্রীষ্ম, একটা শরৎ, একটা শীত, একটা বসন্ত। আমরা তো পৃথিবীর দুটা গোলার্ধের কথা আগে জেনেছি, যে উত্তর গোলার্ধে যদি গ্রীষ্মকাল হয় তাহলে দক্ষিণ গোলার্ধে হবে শীতকাল, আর উত্তর গোলার্ধে যদি শরৎকাল হয় দক্ষিণ গোলার্ধে হবে বসন্তকাল। আবার দক্ষিণ গোলার্ধে যদি গ্রীষ্মকাল হয় তাহলে উত্তর গোলার্ধে হবে শীতকাল, এবং দক্ষিণ গোলার্ধে যদি শরৎকাল হয় উত্তর গোলার্ধে হবে বসন্তকাল। তাহলে আমরা এই ঋতু পরিবর্তন সম্পর্কে জানতে পারলাম। এই ঋতু পরিবর্তন পাঠটি তোমাদের পড়তে হলে অবশ্যই আগের ক্লাসগুলো অনুসরণ করতে হবে এবং পাঠ্য বইটি পড়তে হবে। এই ঋতু পরিবর্তন সম্পর্কে সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসে, এবং এই যে তারিখগুলো আমি উল্লেখ করেছি এই তারিখগুলো সম্পর্কে বিভিন্ন ধরনের নৈমিত্তিক প্রশ্ন পরীক্ষায় আসে। আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।